বিয়ের 15 দিনের মাথায় বিদেশে চলে গিয়েছিল স্বামীর। আজ সে ঘরে ফিরবে। সুমেহরার বুক কাঁপছে। অজানা এক ভয় তাড়া করে বেড়াচ্ছে প্রতিটা মুহূর্ত। রোমাঞ্চকর এক ভয়। ভয়টা কিসের তা সে জানে না। বিয়ের রাতে হুট করে শোবার ঘরে এসেছিল স্বামীর। সুমেহরা তখন বিছানায় চুপ করে বসে আছে। বুকে উথাল পাথাল ঢেউ। কি হবে ভাবনা, আরো কত কি। কিন্তু সবকিছু মিথ্যে করে দিয়ে স্বামীর সোজা এসে বিছানায় গায়ে এলিয়ে দিল। সুমেহরার দিকে একবার ফিরেও তাকালো না, একটা কথাও বলল না। সেদিন রাতে সুমেহরা নিঃশব্দে অনেকক্ষণ কেঁদেছিল। স্বামীর অমতে বিয়েটা হয়েছে বুঝি, কিন্তু তার ভাবনা দ্বিতীয় দিনে মিথ্যে প্রমাণিত হলো। সকালে ঘুম থেকে উঠে কি এক কাজে বেরিয়েছিল স্বামীর। ফিরতে ফিরতে রাত হলো। সুমেহরা ভেবেই বসেছিল স্বামীর ঘর থেকে পালিয়েছে, কিন্তু সব ভাবনা মিথ্যে করে দিয়ে স্বামীর এলো। তার হাতে একগুচ্ছ কদম। আশ্চর্য, সুমেহরার কদম পছন্দ সেটা সে জানলো কিভাবে? এভাবে বসে আছো কেন? সোজা হয়ে বসো। তুমি আমাকে ভয় পাও নাকি? এটাই ছিল স্বামীর প্রথম কথা, প্রথম প্রশ্ন। কিন্তু সুমেহরা এতটাই ঘাবড়ে গিয়েছিল মুখ ফুটে কিছু বলতে পারল না। স্বামীর সুমেহরার কাঁধে হাত রেখেছিল। এই প্রথম স্পর্শ। বলেছিল, ভয় নেই, আমিও তোমার মতোই একজন মানুষ বলে কদমগুচ্ছ এগিয়ে দিয়েছিল। এইবার একটু ভরসা পেয়েছিল সে। কদমগুচ্ছ হাতে নিয়ে ধীর গলায় বলেছিল, আমাকে আপনার পছন্দ নয় বুঝি? জানি না কেন সেদিন স্বামীর তার প্রশ্নের জবাব দেয়নি। উদ্ভ্রান্তের মতো উঠে ব্যালকনিতে চলে গিয়েছিল। এক চিলতে ব্যালকনি, ওপাশে সরু রাস্তা, তারপর 5 তলা ভবন। দ্বিতীয় তলায় দাঁড়িয়ে একটি মেয়ে চুল শোকাচ্ছিল। স্বামীর সিগারেট ফুঁকতে ফুঁকতে সেই মেয়েটিকেই দেখছিল কি? মেয়েটার গায়ের রং ধপধপে ফর্সা, গায়ে ওড়না নেই, মাথার খোলা চুলে টাওয়েল পেঁচাচ্ছিল। সুমেহরার গা জ্বলে যাচ্ছিল যেন। এই মেয়ে অবেলায় এখানে এলো কেন? কেন এলো? সুমেহরা ব্যালকনিতে গিয়ে স্বামীর পাশাপাশি দাঁড়াতেই মেয়েটা হনহন করে ভেতরে চলে গিয়েছিল। তখনও উদাসীন ভঙ্গিতে ধোঁয়া ফুঁকছে স্বামীর। দৃষ্টি তখনও ওপাশের ভবনের দোতলায়। পরিবার বলতে স্বামীর মা শুধু, বয়স্কা মহিলা। ঘরের কাজকাম তার দ্বারা সম্ভব না। আগে অবশ্য একজন মানুষ ছিল ঘরের সব কাজ করে দেবার জন্য। বিয়ের 3য় দিনই তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সব কাজ এখন সুমেহরা করবে। অথচ কেউ একবার জিজ্ঞেস করেনি, রান্না বান্না পারো তো? ঘর পরিষ্কার করা, বাসন কোসন ধুয়ে দেবার অভ্যেস আছে তো? 18 বছর পেরিয়ে সবে 19 বছরে পা রেখেছিল তখন। একরকম বাচ্চা মেয়ে, নিজেকেই ঠিকমতো সামলে রাখতে পারে না, সংসার সামলাবে কি? চুল বেনি করে দেওয়ার কাজটাও মা করে দিতেন। এখন হুট করে কষ্ট করে মানিয়ে নিতে হয়েছে। সারাদিন কাজকাম শেষ করে রাতের খাবারের পর এঁটো প্লেট ধুয়ে ঘর গুছিয়ে শোবার ঘরে গিয়ে দেখত স্বামীর নাক ডেকে ঘুমাচ্ছে। দীর্ঘশ্বাস ছেড়ে একপাশে কাচুমাচু হয়ে শুয়ে পড়ত। কিন্তু ঘুম চোখে আসে না, আসে জল। চোখের জল মুছতে মুছতে কখন গভীর ঘুমে তলিয়ে পড়ত তা সে নিজেও জানে না। মাঝে মাঝে মনে হতো, কেন এই সংসারে সে? ঘরের কাজকাম করে দেবার বিনিময়ে দুমুঠো ভাত, তা তো সে বাপের বাড়িতেই পেত। তাহলে এখানে কেন? সে কি সত্যি এ বাড়ির বউ, নাকি নামমাত্র কাজের লোক? এ বাড়ির লোকেদের কাছে তার চাওয়া পাওয়া থাকতে পারে না? কিংবা বাকি সব মেয়েদের মতো তারও কি বেঁচে থাকতে ইচ্ছে করে না? অবশ্য এত সব প্রশ্নের নামমাত্র জবাব পেয়েছিল সে। স্বামীর চলে যাবার আগে বলে গেছে, সে কথায় পরে আসছি। একদিন হলো কি, সুমেহরা ঘরের সব কাজ মিটিয়ে শোবার ঘরে এলো। এসে দেখলো বিছানায় স্বামীর নেই। কি আশ্চর্য, এই সময় মানুষটা গভীর ঘুমে থাকে। আজ ঘুমোয়নি। বিশেষ কিছু ঘটতে চলেছে কি? বিশেষ কিছু ঘটেছিল কিনা সেটা কিছুক্ষণ পরেই জানা যাবে। সুমেহরা একবার ব্যালকনিতে দৃষ্টি রাখার প্রয়োজন বোধ করলো। হ্যাঁ, ঠিক তাই, স্বামীর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সেদিনও আজকের মতো ভীত ছিল সে। রোমাঞ্চকর এক ভয় তাড়া করে বেড়াচ্ছিল তাকে। বুকে উথাল পাথাল ঢেউ। কি হবে ভাবনা। সুমেহরার পরনে ছিল গাঢ় বেগুনি শাড়ি, হাতে কাচের চুড়ি, কানে সোনার ঝুমকো। কেন জানি হুট করে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে করলো। চট করে গিয়ে দাঁড়ালো সেখানে। পিটপিট করে তাকিয়ে দেখলো নিজেকে। ঠোঁটে হালকা লিপস্টিক দেবে কি?
না থাক। ধীর পায়ে স্বামীর কাছাকাছি গিয়ে দাঁড়ালো। অজান্তেই চোখ পড়লো ওপাশের বিল্ডিং এর দোতলায়। সেদিনও মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সুমিহরার চোখাচোখি হতেই মেয়েটা ইতস্তত করে দ্রুত ভেতরে চলে গেল। সুমিহরা রাগে, ঘৃণায়, অপমান বোধে ব্যালকনি থেকে প্রস্থান করবে ঠিক করলো। তখনই স্বামীর খপ করে তার হাত ধরে ফেলল, বলল, জোছনা দেখে যাও। সেদিন অনেক রাত পর্যন্ত জোছনা দেখল তারা। একসময় স্বামী জিজ্ঞেস করলো, ঘুম পেয়েছে? ঘুমিয়ে পড়ো গিয়ে। আপনি ঘুমোবেন না? ঘুম আসছে না। কেন? মাথা ধরেছে। আমি মাথায় হাত বুলিয়ে দিই? দেবে? দাও। স্বামী শুয়ে পড়ল। সুমিহরা তার শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিল সারা রাত। কি প্রশান্তি, কি ভালো লাগছিল তখন। ঘুম ঘুম চোখে বারবার স্বামীর ঘুমন্ত মুখখানা চেয়ে দেখছিল সে। এতদিন লজ্জায় ভালো করে তাকায়নি। সুমিহরা ভাবল, এবার ধীরে ধীরে দূরত্ব কমবে বুঝি। কিন্তু হলো উল্টো। সে রাতের পরে তাদের দূরত্ব আরো বেড়ে গেল। কোন রকম প্রশ্ন করলে স্বামী ঠিকঠাক জবাব দিত না। সবসময় গম্ভীর ভাব নিয়ে বসে থাকতো। সুমিহরা একটু কাছে ঘেঁষতে চাইলে স্বামীর আরো দূরে সরে যেত। স্বামীর মা সেটা আন্দাজ করতে পেরেছিলেন। একদিন তিনি নিজের থেকে বললেন, কি গো, স্বামীর সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি? সুমিহরা চুপ ছিল। কি বলবে, সে তো নিজেও জানে না কি হয়েছে। স্বামীর বিদেশে চলে যাবার আগের দিন রাতে সুমিহরা বলে বসল, বিয়েটা আপনার অমতে হয়েছিল কি? অমতে হলে বলুন, আমি আপনার জীবন থেকে সরে যাব। স্বামীর সেদিন হেসে কোটি কোটি হয়ে বলেছিল, অবশেষে রাগ এলো তোমার? আমি তো ভাবলাম তুমি রাগতেই জানো না। আমি আপনার পছন্দ না, তাই না? কে বলল পছন্দ না? পছন্দ না হলে বিয়ে করলাম কেন? তাহলে এত দূরত্ব, এত নির্লিপ্ততা, এসবের মানে কি? আহা, রেগে যাচ্ছ কেন? 4 বছরের কথা। 4 বছর পর তো ফিরেই আসবো। তখন থাকবে না কোনো দূরত্ব, থাকবে না নির্লিপ্ততা। হলো, এবার হাসো। তোমাকে এমন গোমরা মুখ মানায় না। সেদিন অনেক কষ্টে একটু হেসেছিল সে। ভেতর থেকে খুব করে কান্না আসছিল। ইচ্ছে করছিল মানুষটাকে জোর করে রেখে দিতে। কেন যাবে সে এত দূর? কেন? দেখতে দেখতে 4 বছর কেটে গেছে। আজ সে ফিরবে। রওনা হবার আগে ফোন দিয়ে বলেছে, কি আনবো তোমার জন্য? সুমিহরা লাজুক ভঙ্গিতে বলেছে, কিচ্ছু লাগবে না, শুধু আপনি চলে আসুন। স্বামীর গায়ে অদ্ভুত একটা গন্ধ আছে, অনেকটা কাঁচা হলুদের গন্ধের মতো। সুমিহরা সেটা অনুভব করতে পারে। সেই গন্ধটা এখন নাকে আসছে। স্বামীর চলে এসেছে কি? সে কি আশেপাশেই কোথাও আছে? সুমিহরা চোখ খুলল। ড্রেসিং টেবিলের আয়নায় নীল শাড়ি পরা যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে স্বামীর বউ। যা, কি যাতা ভাবছে। লজ্জায় একবার চোখ বুঝলো, কিন্তু আবার যখন চোখ খুলল তখন তার পেছনে দাঁড়িয়ে থাকা স্বামীর প্রতিচ্ছবি আয়নায় স্পষ্ট দেখতে পেল। চমকে উঠে ফিরে তাকিয়ে দেখল, পেছনে কেউ নেই। পুরো ঘর খুঁজলো, এমনকি বিছানার নিচ পর্যন্ত কোথাও নেই। মনের ভুল কি হতে পারে? আজকাল প্রায়ই এখানে ওখানে স্বামীরকে দেখতে পায়। এক মুহূর্তের দেখা, তারপর গায়েব হয়ে যায়। এ সবই তার মনের ভুল। তবে আজ সে সত্যি সত্যি আসছে। ভাবতেই গা শিউরে ওঠে। চলে যাবার আগে স্বামী বলেছিল, ফিরে এলে দূরত্ব কমবে। কিন্তু কতটা দূরত্ব কমবে? এতটা? সুমিহরা ফিতা দিয়ে 2 ইঞ্চি মেপে দেখল, নাকি তার থেকেও কম। কেন জানি মনে হয় স্বামীর এসেই ডোরবেল বাজাবে। লাগেজ টাগেজ সব দরজার সামনে ফেলে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। একসময় যখন সুমিহরা দরজা খুলে দেবে, সে 2 হাত বাড়িয়ে বুকে টেনে নেবে। এইভাবেই স্তব্ধ হয়ে কেটে যাবে কিছুটা সময়। সুমিহরা ইতস্তত করবে, একসময় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলবে, ভেতরে আসুন। ডোরবেল বাজতেই সুমিহরা ইতস্তত করলো। এবার কি হবে? দরজা খুলে দেবে কি? যদি স্বামী সত্যি সত্যি তাকে জড়িয়ে ধরে, আশেপাশের লোকজন দেখে ফেলবে না? ওরা কি ভাববে তখন? দ্বিতীয়বার ডোরবেল বাজার সাথে সাথে সুমিহরা পা বাড়ালো। অত ভেবে লাভ কি? যা হবার তা তো হবেই। আগে মায়ের ঘরে উঁকি দিল। মা বিছানায় শুয়ে আছেন। দেখে মনে হচ্ছে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। ওখানে একবার দৃষ্টি রেখেই দ্রুত ছুটে এলো। দরজা খুলতেই দেখলো স্বামী দাঁড়িয়ে আছে, সেই 4 বছর আগের মানুষটা। একটুও পরিবর্তন হয়নি, একটুও না। এতক্ষণ কোথায় ছিলে?
স্বামীর বলল। ঘরেই ছিলাম। দরজা খুলতে দেরি হলো যে? সুমেহরা এবার জবাব দিতে পারল না। সে অযথা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা ভেবে সময় নষ্ট করেছে, তাই তার কাছে সঠিক জবাব নেই। মা কোথায়? ঘরে ঘুমাচ্ছেন। ইদানিং মার শরীরটা ভালো যাচ্ছে না। তাই নাকি? আমাকে আগে বলনি কেন? আপনি চলে আসবেন তাই বলিনি। স্বামী দ্রুত ভেতরে চলে গেল। সুমেহরা লাগেজ টেনে টেনে ভেতরে নিয়ে এলো। একটাই লাগেজ। ভেতরে এনে মায়ের ঘরে রাখলো। নতুন জিনিসপত্র যা কিছু আসে সব আগে মায়ের ঘরে স্থান পায়। এখনো তাই হোক। ততক্ষণে স্বামীর মাকে দেখে শোবার ঘরে চলে এসেছে। অ্যাটাচ বাথরুম। ঘরে এসেই বাথরুমে ঢুকে পড়েছে। মিনিট 10 পর বেরিয়ে এসে বলল, তোমার বাড়ির লোকজন আসেনি? জি। বলেছি। তোমার মা বাবা কেউ আসেননি? না। এতদিন পর জামাই দেশে ফিরেছে, ওনাদের আসা উচিত ছিল না? মা বলেছে আপনাকে নিয়ে যেন বেড়াতে যাই। শ্বশুর বাড়িতে গিয়ে বসে থাকার মতো সময় আমার নেই। নেই বুঝি? না নেই। শুধু তোমাকে সময় দিলেই হবে? আমার বাকি স্ত্রীদের সময় দিতে হবে না? সুমেহরা কেঁপে উঠল। আরে আরে, তুমি দেখছি কেঁদেই ফেলবে। আমি তো মজা করছিলাম। এই সামান্য ব্যাপার ধরতে পারো না? বলে মুচকি হাসল স্বামীর। সুমেহরা স্তব্ধ হয়ে বসে রইল। কথাটা সত্যি না হলেও বিষাক্ত তীরের মতো বিঁধছে। মা ঘুম থেকে উঠে জানতে পেরেছেন তার ছেলে দেশে ফিরেছে। হঠাৎ 4 বছর পর নিজের ছেলেকে পেয়ে তার কি আনন্দ। আনন্দে কেঁদেই ফেললেন। মা ছেলের কান্না দেখে সুমেহরা চোখের জল সামনে রাখতে পারেনি। তার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। একসময় সে একা একা ছাদে চলে এসেছে। রেলিংবিহীন ছাদ, বাতি নেই, চাঁদের আলোয় ভরসা। অবশ্য সামনের ভবন থেকে কিছুটা আলো এখানে এসেছে। ছাদে এসে দাঁড়াতেই দৃষ্টি পড়ল ওপাশের ভবনের 2য় তলায়। ফাঁকা ব্যালকনিতে চোখ পড়তেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। ওখানে কেউ নেই? কে জানে হঠাৎ সেই মেয়েটি চলে আসে। যদি স্বামীর আবার সেই মেয়েটিকে দেখতে পায়? ভাবতেই গা শিউরে উঠল। দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। শোবার ঘরে গিয়ে ব্যালকনিতে দৃষ্টি রাখল। স্বামীর সত্যি সত্যি ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ফুঁকছে। সুমেহরা স্বামীরের পাশে গিয়ে দাঁড়ালো। স্বামীর পকেট হাতড়ে কি যেন একটা বের করলো। এগিয়ে দিয়ে বলল, এই নাও। সুমেহরা সেটা হাতে নিল। এক জোড়া কানের ঝুমকো ইলেকট্রিক বাতির আলোয় চিকচিক করছে। দেখছো কি? কাটি সোনা। দাম কত জানো? কত? সেটা তোমার না জানলেও চলবে। একসময় গভীর রাত নেমে এলো। রাতের খাবার খেয়ে হাতের কাজ শেষ করতে করতে 1টা বেজে গেল। সুমেহরা ঘড়ি দেখে অবাক হলো। এত রাত! দ্রুত শোবার ঘরে এলো। ততক্ষণে স্বামীর ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দিয়েছে। তার পায়ের কাছে পড়ে থাকা চাদরটা বুক পর্যন্ত টেনে দিয়ে সুইচ বোর্ডের দিকে পা বাড়ালো। বাতি নিভাতে গেল, কিন্তু না নিভিয়েই ফিরে এলো। স্বামীর বাতি নিভিয়ে ঘুমাতে পারে না। সুমেহরার ব্যাপারটা উল্টো, সে বাতি জ্বালিয়ে ঘুমোতে পারে না। এতদিন স্বামীর ছিল না, তাই বাতি নিভিয়েই শুয়েছে। কিন্তু এখন তো স্বামীর আছে, বাতি নিভানো যাবে না। দীর্ঘশ্বাস ছেড়ে স্বামীরের পাশে গিয়ে শুয়ে পড়ল। স্বামীর উল্টো পাশ ফিরে শুয়ে আছে। সে সত্যিই ঘুমিয়ে পড়েছে কি? সুমেহরা একবার মাথা তুলে চেয়ে দেখল। হ্যাঁ, গভীর ঘুমে তলিয়ে পড়েছে। সুমেহরার ইচ্ছে করছে স্বামীরকে জাগিয়ে দিতে, কিন্তু এরকম ইচ্ছের কোনো মানেই হয় না। মানুষটা এতটা দূরের পথ পাড়ি দিয়ে এসেছে। সুমেহরা ফিসফিস করে বলল, কিন্তু আপনি বলেছিলেন আমাদের দূরত্ব কমবে। তখনই স্বামীর ঘাড় ঘুরিয়ে তাকালো। ভুরু কুঁচকে বলল, কমেনি বুঝি? কতখানি দূরত্ব রয়ে গেছে মেপে দেখেছ? খুব বেশি হলে 4 ইঞ্চি। সুমেহরা হকচকিয়ে উঠল। কাঁপা গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। না, ঘুমায়নি। দ্রুত উঠে বসে বালিশের কাছ থেকে বেনসন অ্যান্ড হেজের আর লাইটার হাতে নিয়ে চলে গেছে বারান্দায়। গ্রিলের কাছাকাছি দাঁড়িয়ে সিগারেটে আগুন জ্বালালো। সুমেহরা হাঁটু ভাঁজ করে বিছানায় বসে রইল। এদিকে এসো। স্বামীর ডাকতেই সুমেহরা দ্রুত উঠে গেল। কিছুক্ষণ ধোঁয়া ফুঁকে সুমেহরার দিকে তাকালো। বিস্মিত হয়ে বলল, নীল শাড়িতে তোমাকে বেশ মানায় তো, খুব সুন্দর লাগছে। কিন্তু চুলগুলো এমন কেন? চুল সব সময় এলোমেলো করে রাখবে। বলে একগোছা চুল সুমেহরার কাঁধে এনে রাখলো। সুমেহরা তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
কিছু বলার মতো অবস্থা তার নেই। স্বামীর বলল, চেষ্টা করবে একটু অগোছালো থাকার, মেয়ে মানুষ অগোছালোই সুন্দর, বুঝেছ? সুমেহরা শুধু মাথা নেড়ে বলল, একটা বিষয় কি জানো? কি? সুমেহরা মুখ তুলে তাকালো। আই এম ইন লাভ বলে আরো একটা সিগারেট জ্বালালো। সুমেহরা লাজুক ভঙ্গিতে হাসল। সেদিন গভীর রাত পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে রইল তারা, পুরো বাড়ি নিস্তব্ধ, কোথাও একটুকু আলো নেই, সারা শব্দ কিছুই নেই, শুধু সুমেহরার ঘরে আলো জ্বলছে। ঘরের ভেতর থেকে দরজার ফাঁক দিয়ে কিছুটা আলো ব্যালকনিতে এসে পড়েছে। সেই আলোয় দাঁড়িয়ে আছে তারা দুজন, সুমেহরা আর স্বামীর। আমি একটা রেস্তোরাঁয় কাজ করতাম। রেস্তোরাঁর মালিক সাদা চামড়ার একটি মেয়ে। মেয়েটার নাম মার্লিনা। মার্লিনা নামের অর্থ জানো তো? স্বামীর সিগারেট ফুঁকতে ফুঁকতে সুমেহরার দিকে তাকালো। মার্লিনা নামের অর্থ তা তো সে জানে না, জেনে কি লাভ? কিংবা স্বামীর এতদিন পর দেশে ফিরে গভীর রাতে অন্য এক মেয়ের কথা তাকে বলছে কেন? সে তো বলবে সুমেহরার কথা, এটা ওটা জিজ্ঞেস করবে, দেখবে, শুনবে, শুধু সুমেহরার কথাই ভাববে। সুমেহরার শরীর কেন জানি হিম হয়ে আসছে, বুকের ভেতর কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে, কান্না পাচ্ছে খুব। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, আপনি অন্য একটা মেয়ের কথা আমাকে শোনাচ্ছেন কেন? মেয়েটা কি হয় আপনার? কিন্তু না, সে কিছুই বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। চোখের জল আটকে রাখার তীব্র চেষ্টা করছে সে, কিন্তু কতটা সফল হবে? কতটা সময় অশ্রুজল লুকিয়ে রাখতে পারবে? স্বামীর আবার বলতে শুরু করলো, আমি শুধু জানতাম রেস্তোরাঁর মালিক একটা মেয়ে। চোখের দেখা পেতে 6 মাস লেগে গেল। মেয়েটার বাবা বুড়ো লোক, বয়সের ভারে ঠিক মতো চলতে পারে না, সেই সবকিছু দেখাশোনা করত। আমি কাজে জয়েন করার প্রায় 6 মাস পর মার্লিনাকে দেখলাম। খুব সম্ভবত 27-28 বছর বয়স হবে। মেয়েটা চুপচাপ এসে টেবিলে বসলো। একজন আমাকে বলল, এই দেখ মার্লিনা। আমি দেখলাম। মেয়েটা কি খুব সুন্দর? সুমেহরা মুখ তুলে তাকিয়ে ধরা গলায় বলল, সাদা চামড়ার মেয়েদের আমার ভালো লাগে না, কিন্তু মার্লিনাকে দেখতে ভালোই লাগলো সেদিন। কিন্তু আশ্চর্যজনক বিষয় কি জানো? কি? মেয়েটা রেস্তোরাঁর মালিক, অথচ কেউ তাকে খেয়াল করলো না। এক গ্লাস পানি পর্যন্ত দেওয়া হলো না তাকে। মেয়েটার বাবা এমন ভান করলো যেন মেয়েটা রেস্তোরাঁয় এসেছে সে তা জানেই না। প্রায় 2 ঘন্টা চুপচাপ বসে থাকার পর সে চলে গেল। ততদিনে মার্লিনার বাবার সাথে আমার বিশেষ খাতির হয়ে গেছে। আমি সোজা তার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, মার্লিনা এসে আবার চলে গেল কেন? লোকটা গম্ভীরভাবে বলল, তার রেস্টুরেন্ট, সে কখন আসবে কখন যাবে এটা সম্পূর্ণ তার ব্যাপার। তারপর কি হলো? সুমেহরা জিজ্ঞেস করলো। সত্যি বলতে তার এসব জানতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে স্বামীরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে, হাউমাউ করে বলতে, আপনি আর কখনো কোনো মেয়ের কথা আমাকে শোনাবেন না, কখনোই না। তারপর মেয়েটা রোজ আসতে লাগলো। 2-1 ঘন্টা চুপচাপ বসে থাকতো, হঠাৎ চলে যেত। কেউ তার ধারে কাছে ঘেঁষত না, সবাই যতটা সম্ভব এড়িয়ে চলত। এইভাবে সপ্তাহখানেক যাওয়ার পর একজন স্টাফের কাছে পুরো ব্যাপার জানতে চাইলাম, কিন্তু সে আশানুরূপ কোনো জবাব দিল না, এটা সেটা বলে এড়িয়ে গেল। আমি বুঝলাম সবাই কিছু একটা গোপন করতে চাচ্ছে। কি গোপন করতে চাচ্ছে? সুমেহরা বলল, সেটা জানার জন্য আরো একটা দিন অপেক্ষা করতে হলো। পরদিন মার্লিনা আসতেই আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, হাই হ্যালো বললাম, কিন্তু মেয়েটা ফিরেই তাকালো না, যেন সে শুনতেই পায়নি আমার কথা। সে কি কানে শুনতে পায় না? পায়। সেদিন ইচ্ছে করেই কানে নেয়নি। তারপর 3 দিন সে রেস্তোরাঁয় আসেনি। 4র্থ দিন এসেই আমাকে ডাকলো। সবাই তো অবাক। মেয়েটার বাবা স্বয়ং আমার কাছে ছুটে এলেন, বিস্ময়ের স্বরে বললেন, মার্লিনা তোমাকে ডাকছে? ব্যাপার কি বলতো? কেন ডেকেছিল আপনাকে? ডেকেছিল একটি কথা জিজ্ঞেস করার জন্য। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই বসতে বলল। আমি বসলাম। তারপর জিজ্ঞেস করলো, কি জানতে চাও? আমি বললাম, কিছুই জানতে চাই না। সে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, কিছু জানতে না চাইলে সেদিন আমার আশপাশে ঘুরঘুর করছিলে কেন? তখন আমি জানতে চাইলাম তার এতটা নির্লিপ্ততার কারণ। মেয়েটার কথা শুনে স্তব্ধ হয়ে তাকিয়েই রইলাম তার দিকে। কি বলেছিল সে?
লোকাল বারে একটা ছেলের সাথে মার্লিনার দেখা হয়েছিল। প্রথম দেখাতেই ভালো লেগে গেল। বিদেশি মেয়ে, 7-5 না ভেবেই ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। মার্লিন আগ বাড়িয়ে পরিচিত হলেও প্রপোজ কিন্তু ছেলেটা আগে করেছিল। তাদের মধ্যে সম্পর্ক হলো। ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হয়ে এলো। একসময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিয়ের পরদিন ছেলেটা মার্লিনার গাড়ির চাবি চাইতেই মার্লিন চোখ বুজে তা দিয়ে দিল। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ছেলেটা মার্লিনার 4.5 কোটি টাকার গাড়ি নিয়ে উধাও হয়ে গেল। সেই যে গেল আর ফেরেনি। সুমেহরা অবাক হয়ে বলল, 4.5 কোটি? হ্যাঁ, গাড়ির জন্যই ছেলেটা মার্লিনার পিছু নিয়েছিল। উধাও হবার পর 2 বছর তার খোঁজ মেলেনি। ছেলেটা মার্লিনাকে ধোকা দিয়েছে জেনেও সে তাকে প্রতিদিন খুঁজে বেড়াতো। চোর হোক, ভালোবাসার মানুষ তো। একদিন মার্লিনা ছেলেটার ঠিকানা জানতে পারলো। তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। কিন্তু নিয়তি বলেও একটা জিনিস আছে। সেই দিনই মার্লিনা অ্যাক্সিডেন্ট করলো। তার জখম খুব বেশি গভীর না হলেও যে গাড়িটার সাথে মার্লিনা অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িতে থাকা 3 জনই মরে গেল। সে 3 জন ছিল মার্লিনার স্বামী এবং তার স্ত্রী সন্তান। ছেলেটার রক্তাক্ত দেহ মার্লিনা নিজে চোখে দেখেছিল। এরপর 2 বছর সে পাগলাগারদে ছিল। সেই ছেলেটা আরো একটা বিয়ে করেছিল। হ্যাঁ, তবে ওটা তার আসল ফ্যামিলি। মার্লিনা পাগল হয়ে গেছে। পাগল ছিল 2 বছর, তারপর অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। সেদিন মার্লিনের চোখে জল দেখেছিলাম। মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে। তখনই তোমার কথা মনে পড়ল। ভাবলাম, তোমাকেও তো বহুদিন যাবৎ ফেলে এসেছি। মার্লিনা এখনো পুরোপুরি সুস্থ হয়নি? সুমেহরা জিজ্ঞেস করলো। সে আর নেই, কয়েক মাস আগে মারা গেছে। নর্মাল ডেথ। মেয়েটাকে মরে যেতে দেখে তোমাকে আরো বেশি মনে পড়তে লাগলো। শেষ কটা দিন কিভাবে যে কাটিয়েছি। একটা কথা বলবো? সুমেহরা মাথা নিচু করে বলল। বলো। আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বলেই হনহন করে শোবার ঘরে চলে এলো। নীরবে গা এলিয়ে দিল বিছানায়। সে খুব করে চাইছিল স্বামীর আসুক, তার পাশে বসে আহ্লাদি গলায় জিজ্ঞেস করুক, সত্যিই ভালোবাসো? কতখানি বাসো? সময় চলে যায়, স্বামীর আসে না। সুমেহরার চোখের জল ভিজে যায় বালিশ। আর কতকাল এভাবে পরীক্ষা দিতে হবে? কতকাল মুখ বুজে সব সহ্য করলে বিষাদ কেটে যাবে? কতকাল? একসময় সুমেহরার চোখ জুড়ে ঘুম লেগে আসে, কিন্তু সেই ঘুম খুব বেশি স্থায়ী হয়নি। হঠাৎ কারোর হাতের স্পর্শে সুমেহরা কেঁপে ওঠে। সে দ্রুত উঠে বসল। স্বামীর তার সামনে দাঁড়িয়ে। সুমেহরা হুট করে জেগে উঠবে তা বোধহয় সে ভাবেনি। সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তোমার গায়ে তো ভীষণ জ্বর। জড়সড় হয়ে কাঁপছিলে। জ্বরের ব্যাপারটা আমাকে একবার জানালে না কেন? স্বামীর বলল, জানাবে কি? সে তো নিজেই জানতো না তার গায়ে জ্বর। স্বামীর 4 বছর আসছে। সে কথা ভাবতে ভাবতে জ্বরের কথা মনেই হয়নি। কিন্তু এখন ঠিকই আন্দাজ করতে পারছে অস্বস্তি লাগছে। সে বিনীত ভঙ্গিতে বলল, ওষুধ লাগবে না, অল্প একটু জ্বর, সকাল হতে হতে সেরে যাবে। অল্প একটু? গা পুড়ে যাচ্ছে। তুমি নিজেই একবার কপালে হাত দাও। সুমেহরা বিস্মিত হয়ে কপালে হাত দিল। জ্বর অনেকটাই। তবুও সে বলল, সামান্য জ্বর। আপনি এ নিয়ে ভাববেন না। কি বলো সামান্য? জ্বর কখনো সামান্য হয়? তুমি শুয়ে পড়ো, আমি জলপট্টি দিয়ে দিচ্ছি। সুমেহরা স্তব্ধ পাথরের মতো শক্ত হয়ে গেল। কি বলে সে? জলপট্টি দিয়ে দেবে? মানুষটা এত যত্নশীল। স্বপ্ন দেখছে না তো? স্বপ্নে তো গা ছোঁয়া যায় না। সে ছুঁতে পেরেছে, তার মানে স্বপ্ন নয়। কিন্তু কিছু বলার আগে স্বামীর সত্যি সত্যি জলপট্টি নিয়ে হাজির হলো। বলল, এখনো বসে আছো কেন? শুয়ে পড়ো, আমি জলপট্টি দিয়ে দিচ্ছি। রাত্রি 3টা। এই সময় মানুষটা জেগে জেগে জলপট্টি দিয়ে দেবে? তাই কি হয়? না করতে গিয়েও পারল না। বাধ্য মেয়ের মতো চুপচাপ শুয়ে পড়ল। স্বামীর তার কপালে জলপট্টি দিতে দিতে বলল, এভাবে তাকিয়ে কি দেখছো? চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ার চেষ্টা করো। সুমেহরা চোখ বন্ধ করতেই গাল বেয়ে জলের স্রোত বয়ে এলো। এই অশ্রুজল কিসের? বিষাদের নাকি আনন্দের? এতদিন পর একদিনে এত সুখ? তার কপালে এত সুখ সইবে? সুমেহরার চোখে জল দেখে স্বামী তাকে সান্ত্বনা দিল। বলল, কিচ্ছু হবে না,
সকাল হবার আগেই জ্বর কমে যাবে। সুমেহরা বলল তার মায়ের কথা, মাকে খুব মনে পড়ছে তাই চোখে জল। কিন্তু স্বামী জানে না এই অশ্রু জলের আসল রহস্য। একসময় স্বামীর ধীর গলায় ডাকলো, সুমেহরা ঘুমিয়ে পড়েছ কি? ঘুমোয়নি, ঘুমের ভান করে চুপ করে থেকেছে। স্বামীর উঠে দাঁড়িয়ে পাতলা কম্বল দিয়ে সুমেহরার গা ঢেকে দিল। সুমেহরা ভাবলো এবার বুঝি মানুষটা ঘুমোবে, কিন্তু না, সে ঘুমোলো না, বসে রইল তার মাথার কাছে। জলপট্টি দিল সারা রাত। একসময় সুমেহরা গভীর ঘুমিয়ে তলিয়ে পড়ল। তখনও স্বামীর তার মাথার কাছে বসে আছে, ঘুম ঘুম চোখে জলপট্টি দিয়ে দিচ্ছে। যখন ঘুম ভাঙলো চারপাশ আলোকিত হয়ে গেছে। ঘড়িতে 9:21। স্বামীর তখনও পাশে বসে আছে। সুমেহরাকে জেগে উঠতে দেখে বলল, গুড মর্নিং, এখন কেমন লাগছে? সুমেহরা উঠে বসে বলল, ভালো। ভালো? দেখি দেখি বলেই সুমেহরার কপালে হাত রাখলো। মিশ্রিত গলায় বলল, বাহ, অনেকটাই সেরে গেছে দেখছি, এই নাও কফি। বলে কফির মগ এগিয়ে দিল। সুমেহরা মগ হাতে নিয়ে দেখলো তাতে কফি নেই, চা। আশ্চর্য হলে তো, জানতাম তোমার কফি পছন্দ না, তাই কফির মগে চা বানিয়ে রেখেছি। সুমেহরা চায়ের কাপে চুমুক দিতেই স্বামীর আগ্রহ নিয়ে বলল, চা ভালো হয়নি তো? জানি, এই খারাপ চাই গত 4টা বছর খেতে হয়েছে। বিদেশের মাটিতে নিজের চা নিজে বানিয়ে খেতে হয়, সেখানে তো তোমার মতো একটি বউ নেই যে চা বানিয়ে দেবে। সুমেহরা লাজুক ভঙ্গিতে হাসল। চা ভালো হয়েছে। তাই? থ্যাংক ইউ। স্বামীর অনেকগুলো ওষুধ সুমেহরার হাতে ধরিয়ে দিল। সকাল সকাল এতগুলো ওষুধ কোথা থেকে নিয়ে এলো সে? সুমেহরা ড্যাব করে তাকালো। স্বামীর গম্ভীরভাবে বলল, এভাবে তাকালে চলবে না, টেবিলে খাবার রাখা আছে, নাস্তা শেষ করে ওষুধ খাবে। আমি একটু বেরোচ্ছি, বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসি, কিন্তু তুমি মনে করে খেয়ে নিও। তারপর যে বেরিয়ে গেল, সকাল গড়িয়ে দুপুর হলো, তার খবর নেই। সুমেহরা সেজে গুজে তৈরি হয়ে থাকলো যাতে স্বামীর এসে তাকে এই অবস্থায় দেখে চমকে যায়। কিন্তু স্বামীর এলো না। বিকেল 4টা নাগাদ ডোরবেল বাজলো। সুমেহরা ভাবলো এই বুঝি স্বামীর এসেছে, কিন্তু স্বামীর আসেনি। এসেছে ওপাশের ভবনের 2য় তলার সেই মেয়েটি। সে সুমেহরার থেকে বয়সে কমসে কম 5-6 বছরের বড় হবে। সুমেহরা ভেবেছিল মেয়েটা অভদ্র টাইপের হবে, কিন্তু তার ব্যবহার দেখে সে সত্যি অবাক হলো। এতটাই অবাক হলো, অপরিচিত অবস্থায় ভেতরে আসার আমন্ত্রণ জানিয়ে বসলো। মেয়েটাও তার কথায় চলে এলো। শাশুড়িমা ভেতরের ঘর থেকে গলা বাড়িয়ে বললেন, কে এসেছে গো? সুমেহরা বলতে যাচ্ছিল মেয়েটার কথা, কিন্তু মেয়েটা একরকম নিষেধ করলো না বলার জন্য। শেষমেশ সুমেহরা বলল, কেউ না মা। তারপর মেয়েটাকে শোবার ঘরে নিয়ে বসালো। মেয়েটার আচার আচরণ যেমন সুন্দর, সে দেখতেও তেমন সুন্দর। একবার তাকালে চোখ ফেরানো যায় না। সুমেহরা আমতা আমতা করছিল। মেয়েটাই আগ বাড়িয়ে বলল, কেমন চলছে আপনাদের? ভালো। ভালো। মেয়েটা চমকে উঠল, যেন তাদের ভালো থাকাটা অসম্ভব। বলল, আপনার হাজবেন্ডের কি অবস্থা? ভালো। গত রাত আপনাদেরকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কি যে ভালো লাগছিল, একদম পারফেক্ট জুটি। হিংসে হচ্ছিল। হিংসে? হিংসে হবে কেন? সুমেহরা কৌতূহলী ভঙ্গিতে বলল, আপনার বর বুঝি গোমরা মুখ? মেয়েটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বর নেই, আমি ডিভোর্সড, বাট হ্যাপি, বলে মৃদু হাসল। হাসি দেখে মনে হলো মেয়েটি সুখে নেই, কষ্টে আছে। তার 4 দেওয়ালে লেগে আছে বিষাদ বেদনার ছাপ। সুমেহরা বলল, ও, আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। মেয়েটি ধরা গলায় বলল, কি হবে এই সৌন্দর্য দিয়ে? এর চেয়ে আমার সবটুকু সৌন্দর্য আমি আপনাকে দিয়ে দিই। এ মা, সৌন্দর্য আবার দিয়ে দেওয়া যায় নাকি? যায় না বুঝি? আজ আসি, ভালো থাকবেন, বলে প্রস্থান করলো মেয়েটা। যেতে যেতে কয়েকবার ফিরে ফিরে তাকালো। মেয়েটির চোখ ছলছল করছে। চোখের কোণে জমে থাকা জলটুকু সুমেহরা স্পষ্ট দেখতে পেল। সে যাবার সঙ্গে সঙ্গে স্বামীর এলো। ঘরে প্রবেশ করার আগেই বলল, মুনতাহা কেন এসেছিল? সুমেহরা অবাক হয়ে বলল, মুনতাহা কে? একটু আগে যে বেরিয়ে গেল। এমনি এসেছিল, ভালো মন্দ জিজ্ঞেস করলো, আর কখনো এলে তাড়িয়ে দিও। কেন তাড়িয়ে দেব কেন? এত কেন কেন করো কেন? যা বলেছি তাই করবে, বলে দ্রুত ঘর থেকে চলে গেল। এদিকে সুমেহরা সাজুগুজু করছে, তা একবার চোখেও দেখেনি, একবার তার দিকে ফিরেও তাকায়নি। রাত 11টা।
সুমেয়রা খাবার টেবিলে চুপ করে বসে আছে। মা অসুস্থ শরীর নিয়ে টেবিল পর্যন্ত আসতে কষ্ট, তাই প্রতিদিন শোবার ঘরেই খাবার দেওয়া হয়। আজকেও তাই করেছে। মার ঘরে খাবার দিয়ে এসেছে সেই 10টায়। মা বলেছেন স্বামীর খেয়েছে? খায়নি, খাবে বলে সুমেয়রা চলে এসেছে। সেই থেকে 1 ঘন্টা যাবৎ টেবিলে বসে আছে। স্বামীর খবর নেই। ঘড়ির কাঁটা যখন জানালো 11:30, তখন সে উঠে দাঁড়ালো। শোবার ঘরে গিয়ে দেখলো স্বামীর ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সুমেয়রা দূর থেকে বলল, রাত অনেক হয়ে গেছে, আসুন। 1 মিনিট কাটলো, 2 মিনিট, তারপর 3 মিনিট। স্বামীর জবাব দিল না। আসক্তিহীনভাবে দাঁড়িয়ে রইল। সুমেয়রা ধীর পায়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। নিচু গলায় বলল, আসুন, খাবেন? খিদে নেই। আপনি কি আমার উপর রেগে আছেন? রেগে থাকলে আমাকে শাস্তি দিন। না খেয়ে থেকে নিজেকে শাস্তি দিচ্ছেন কেন? বলে স্বামীর হাত ধরল। বললাম তো খিদে নেই বলে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিতেই সুমেহরা ছিটকে পড়ল। দেওয়ালে লেগে কুনুয়ের কিছুটা অংশ কেটে গেল। সুমেহরা নিজেকে আর সামলে রাখতে পারল না। স্বামীর এর আগে কখনো এত খারাপ আচরণ করেনি তার সাথে। এই মেয়ে, কান্নাকাটি করছো কেন? যাও, যাও এখান থেকে। সুমেহরা চলে এলো। ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। তার হাত পা কাঁপছে, শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ বুঝি সে, পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বুঝি সে। ছাদে রেলিং নেই। সুমেহরা একদম শেষ অংশে দাঁড়িয়ে নিচে তাকালো। এখান থেকে পড়লে মরবে না নিশ্চয়ই, কিন্তু দেওয়ালের উপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকা লোহার রড যদি সুমেহরার বুক বরাবর ঢুকে যায়, তখন তখন সে কি মরে যাবে? সে মরলে স্বামীর কাঁদবে তো, ভাববে তো একটুখানি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় পা অবশের মতো হয়ে এলো। এবার একটু বিশ্রাম দরকার। স্বামীর শোবার ঘরের দিকে পা বাড়ালো। ভেবেছিল লাইটারটা বালিশের কাছে রেখে দুম করে শুয়ে পড়বে, কিন্তু শোবার ঘরে এসে কেন জানি তার বুকটা ফাঁকা ফাঁকা লাগলো। কি জানি একটা নেই, কিন্তু কি নেই? এই যা, সুমেয়রাই তো নেই। সে কোথায়? ঘড়িতে 1:29। এত রাতে? পরক্ষণেই মনে হলো সে সুমেহরাকে চলে যেতে বলেছিল। সত্যি সত্যি চলে যায়নি তো? দ্রুত ওয়াশরুমে চোখ রাখলো। এ ঘর ও ঘর দেখলো। মার ঘরে একবার উঁকি দিল, কোথাও নেই। স্বামীর একবার সোজা হয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে লম্বা নিঃশ্বাস নিল। তারপর দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। উপরে উঠেই সে যেন প্রাণ ফিরে পেল। মুচকি হেসে প্রশান্তির নিঃশ্বাস নিল। কিন্তু এই প্রশান্তি অপ্রশান্তিতে পরিণত হলো যখন খেয়াল করলো সুমেয়রা ছাদের একদম শেষ অংশে দাঁড়িয়ে আছে। একটু এদিক সেদিক হলেই নিচে পড়ে যাবে। স্বামীর চুপ করে দাঁড়িয়ে একবার ভেবে নিল, তারপর আস্তে করে বলল, সুমেয়রা। সুমেয়রা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। স্বামীর গলা শুনে চট করে ফিরে তাকালো। কথার জবাব না দিয়ে পিটপিট করে তাকিয়ে থাকলো। তখনও ছাদের একদম শেষ অংশে, একটু এদিক সেদিক হলেই শেষ। স্বামীর ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। 1 পা 2 পা। একসময় সুমেয়রার খুব কাছাকাছি গিয়ে আলতো করে তার কাঁধে 2 হাত রেখে কিছুটা পিছনে টেনে আনলো। ভুরু কুচকে বলল, কি করছিলে? সুমেয়রা ধীর গলায় বলল, কিছু না। মন খারাপ? হুম। তাহলে এত রাতে একা একা ছাদে দাঁড়িয়ে আছো কেন? তাও আবার একদম শেষ অংশে। অত দূর গিয়ে দাঁড়াবার সাহস কি করে হলো তোমার? একটুকুর জন্যই তো ছিটকে পড়তে। পড়ে গেলে আপনি খুশি হতেন? সুমেয়রা ঠোঁট উল্টে বলল, খুশি হতাম? হাত পা ভাঙার পর আমাকেই তো হাসপাতালে নিয়ে যেতে হতো। ঔষধপত্র সব আমার টাকায়, আদর যত্ন আমাকেই করতে হতো। সব কষ্ট আমার, আর তুমি বলছো খুশি হতাম? আপনি ভেবেছেন হাত পা ভেঙে পঙ্গু অবস্থায় আপনার কাঁধের বোঝা হয়ে বেঁচে থাকতাম? না না, কখনোই না। এখান থেকে পড়ে সোজা পরকালে চলে যেতাম। আমি মরে গেলে আপনি খুশি হতেন, তাই না? দূর, মানুষ মরলে কেউ খুশি হয় নাকি? আপনি চাইলে বলুন, এক্ষুনি এখান থেকে লাফ দিই। একবার শুধু বলে দেখুন। বুঝেছি, রাতে খাওয়া হয়নি তো, তাই এমন আবল তাবল বকছো। চলো খাবে। বলে এক মুহূর্ত দাঁড়ালো না। সুমেহরার সম্মতি নেবার প্রয়োজনও বোধ করলো না। খপ করে হাত ধরে টেনে নিয়ে গেল। টেবিলে বসিয়ে হাত ধুতে চলে গেল। ফিরে এসে প্লেটে খাবার নিল। সুমেহরা একটু অবাক হলো। তাকে খাওয়াতে এনে একা একাই খেতে বসে গেল। কিন্তু স্বামীর যখন হাত বাড়িয়ে বলল, হাঁ করো, সুমেহরা স্তব্ধ হয়ে গেল।
সে খাইয়ে দেবে? কি হলো, হাঁ করো। সুমেহরা হাঁ করলো। স্বামীর খাইয়ে দিতে লাগলো। সে খাবে কিনা সেটা জিজ্ঞেস করা উচিত ছিল, সেও তো না খাওয়া। কিন্তু সুমেহরা কিছু বলল না, চুপচাপ খেলো শুধু। হাত ধুয়ে দ্রুত ফিরে এসে অবাক হয়ে স্বামীর বলল, এই বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কি আচ্ছা, চলো আমার সাথে। কোথায়? কোথায় আবার, ছাদে। জলদি এসো, বলে দ্রুত পা চালালো। সুমেহরা ধীর পায়ে তাকে অনুসরণ করলো। ছাদে দাঁড়াতেই স্বামী বলল, কি হলো, যাও। কোথায় যাব? এই দেখো। ভিজবে না? এখানে দাঁড়িয়ে থাকলে বৃষ্টির পানি তোমাকে ছুঁতে পারবে। বৃষ্টিতে ভিজবো? সুমেহরা ভুরু কোঁচকালো। রসিকতা করছো না তো? আরে বাবা না, যাও, বলে ধাক্কা দিয়ে সুমেহরাকে খোলা আকাশের নিচে পাঠিয়ে দিল। বৃষ্টির পানি টুপটুপ করে সারা গায়ে পড়ছে। চারপাশ নিস্তব্ধ। তীব্র বৃষ্টিতে একজোড়া চোখ তাকিয়ে আছে তার দিকে। সুমেহরা একবার আকাশের দিকে তাকালো। বৃষ্টিতে ভিজবার অপরাধে কত বকাই না খেতে হয়েছে, কতবার মাকে লুকিয়ে ভিজিয়ে অসুস্থ হয়েছে তার হিসেব নেই। বিয়ের দুদিন আগেও বৃষ্টিতে ভিজেছিল সে, ভেবেছিল এই বুঝি শেষবার। এরপর স্বামীর ঘরের কেউ এমন পাগলামও মেনে নেবে না। কিন্তু এখন তো উল্টো হচ্ছে। হঠাৎ স্বামীর এসে সুমেহরার পাশে দাঁড়ালো, একদম গা ঘেঁষে। সুমেহরা বলল, এ কি, আপনিও চলে এসেছেন? কেন, হিংসে হচ্ছে? না না, তিনটি জিনিসে আমার দুর্বলতা আছে। এক, বৃষ্টির পানি। দুই, সিগারেট। আর তিন। স্বামীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, থাক, বাদ দাও। সেদিনের পর সুমেহরার শরীর কেমন ভারী হয়ে এলো। মনে হতে লাগলো তার খুব বড় একটা অসুখ হয়েছে। কিন্তু সে পাত্তা দিল না। হয়তো তার মনের ভুল, কদিন পরে এমনি সেরে যাবে, এই ভেবে সে কাউকে কিছু বলল না। কিন্তু সপ্তাহখানিক পর এক রাতে সুমেহরের গা কাঁপতে লাগলো। জ্বর নেই, তবুও কাঁপছে। ব্যাপারটা স্বামীর সঙ্গে সঙ্গে বুঝতে পারলো। ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সুমেহরা গুনগুন করে বলল, আমি মনে হয় আর বাঁচব না, ধরুন আমাকে, শক্ত করে ধরুন। স্বামীর শক্ত করে ধরল। একসময় সুমেহরা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কাঁপা শরীর স্থির হয়ে গেল, তবুও স্বামীর ছাড়ল না। শক্ত করে ধরে রাখলো সারা রাত। পরদিন স্বামীর খুব করে বলল ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু সুমেহরা কিছুতেই রাজি হলো না। রাতে স্বপ্ন দেখে এমন করেছিল বলে শেষমেশ ডাক্তারের কাছে যাওয়াটা আটকানো গেল। কদিন পরে ঘটল আরেক ঘটনা। স্বামীর বসে বসে টিভি দেখছিল। সুমেহরা চা বানিয়ে নিয়ে এলো। চায়ের কাপটা স্বামীরের হাতে দেবার ঠিক আগের মুহূর্তে দুম করে ফ্লোরে পড়ে গেল। না, অজ্ঞান হয়নি, তবে মাথাটা ঘুরছিল বেশ। সেদিন স্বামীর দুহাত বাড়িয়ে তাকে তুলে নিল, শোবার ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিল। পাশে বসে বলল, কি হয়েছে তোমার? সুমেহরা কোনো মতে চোখ খুলল, ধীর গলায় বলল, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। সুমেহরা ভেবে পেল না কি বলবে। একসময় স্বামীর দীর্ঘশ্বাস ছেড়ে ফুঁসতে ফুঁসতে বলল, বলবে না তো? ঠিক আছে, নাই বলো, মরলে মরো গিয়ে, আমার কি? আমি তো তোমার কিচ্ছু হই না, তাই না? আপনি আমার কেউ না? সুমেহরা সন্দেহ দৃষ্টিতে তাকালো। স্বামীর দৃষ্টি সরিয়ে বলল, তাই তো মনে হয়। কিছু হলে তো বলতে, কি হয়েছে? কিছু হয়নি তো। তাহলে সেদিন রাতে অমন করেছিলে কেন? আর আজ হঠাৎ ফ্লোরে পড়ে গেলে কেন? কিছু না হলে কেউ হঠাৎ ফ্লোরে পড়ে যায়? যায় না বুঝি? না, কখনোই না, বলে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। মা লাঠিতে ভর করে ধীর পায়ে সুমেহরার ঘরে এলেন। তখন তার চোখ লেগে গেছে। কপালে কারোর হাতে স্পর্শ পেয়ে চোখ খুলল। চমকে উঠে বলল, মা, আপনি এখানে? আরে আরে, উঠতে কে কইছে, শুয়ে থাকো, বলে মুচকি হাসলেন তিনি। তার হাসি দেখে সুমেহরা ঠিক আন্দাজ করে নিল তিনি কি ভাবছেন। কিন্তু তা যে হওয়ার নয়, এমন হওয়াটা যে একেবারেই অসম্ভব। একদিন দুপুরে বিছানায় শুয়ে বই পড়ছিল স্বামীর। সুমেহরা টলতে টলতে শোবার ঘরে এলো। ধীর পায়ে এসে দুম করে বিছানায় পড়ে গেল। তার মাথা স্বামীরের পেটে, পা বিছানার বাইরের দিকে। স্বামীর দ্রুত উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, এটা কি করলে তুমি? এভাবে হুট করে কেউ শুয়ে পড়ে? সুমেহরা জবাব দিল না, একটুও নড়ল না, আগের মতোই পড়ে রইল চুপচাপ। তখনও চোখ মেলে তাকিয়ে আছে। স্বামীরের সন্দেহ হলো। সুমেহরার কাছে গিয়ে বলল, এই সুমেহরা, কি হয়েছে তোমার?
এই শুনতে পাচ্ছ আমার কথা? মিনিট খানিক বাদে সুমেহরা উঠে বসল। ধীর স্বরে বলল, কিছু হয়নি। স্বামীর বিশ্বাস হয়নি। কিছু না হলে এমন করবে কেন? সে নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। এদিকে দিন দিন সুমেহরার অসুখ আরো বেড়ে যায়। সে প্রায়ই কেমন যেন হয়ে যায়। মাঝে মাঝে দুম করে বিছানায় টলে পড়ে। স্বামীর কিছু জানতে চাইলেও এড়িয়ে যায়। একদিন রাতে সুমেহরা রান্না করছিল। হঠাৎ তার মাথাটা কেমন যেন ঘুরতে শুরু করলো। হাত কাঁপছে, বুক কাঁপছে, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে ক্রমশ। দাঁড়িয়ে থাকা আর সম্ভব হলো না। দেওয়ালে হেলান দিয়ে বসে রইল। মা ঘুমিয়ে পড়েছেন। তাকে ডাকার শক্তিটুকু সুমেহরার নেই। এদিকে স্বামীর বাইরে কোথায় যেন বেরিয়েছিল সেই সন্ধ্যায়, এখনো আসেনি। ফাঁকা বাসায় সুমেহরা আর মা। এদিকে সুমেহরার যে মনে হচ্ছে সে মরে যাবে, হয়তো এখনই, কিন্তু কেউ যে নেই তার পাশে। মৃত্যুর সময় স্বামীর থাকবে না পাশে, তাই কি হয়? সুমেহরা একবার উঠে দাঁড়াতে চেষ্টা করলো, হলো উল্টো। মাথাটা আরো বেশি ঘুরতে লাগলো। দেওয়ালে হেলান দিয়ে বসে থাকা ছাড়া উপায় নেই। কিছুক্ষণ পর আর বসে থাকা সম্ভব হলো না, ফ্লোরেই শুয়ে পড়ল। মৃত্যু যন্ত্রণা বুঝি এতটাই কঠিন, কিন্তু স্বামীর পাশে থাকলে এত কষ্ট হতো না। হঠাৎ ডোরবেল বাজলো। স্বামীর চলে এসেছে কি? সুমেহরা কান পেতে শুনল ঠিকই, দরজা খুলতে গেল না। উঠে দাঁড়ানোর শক্তি নেই। দরজা পর্যন্ত যাবে কিভাবে? আরো একবার ডোরবেল বাজলো। এরপর যদি আরো 100 বার ডোরবেল বাজে তবুও মার ঘুম ভাঙবে না। তিনি সবসময় এমন, এক ঘুমে ফজর হয়। সুমেহরা শুয়ে থেকে বলার চেষ্টা করলো, আসছি, কিন্তু মুখ দিয়ে কথা বেরোলো না। দুম দুম শব্দ হচ্ছে। দরজা ভেঙে ফেলা হচ্ছে কি? কিছুক্ষণ পর স্বামীর গলা শোনা গেল, সুমেহরা, এই সুমেহরা। বলতে বলতে একসময় রান্নাঘরে এসে সুমেহরাকে পড়ে থাকতে দেখে দ্রুত দুহাত বাড়িয়ে তুলে নিল, বিছানায় নিয়ে শোয়ালো। ততক্ষণে মানুষের ভিড় জমে গেছে। প্রতিবেশীরা উৎসুক ভঙ্গিতে তাকিয়ে আছেন। সুমেহরা স্পষ্ট শুনতে পেল অনেকে স্বামীরকে দোষারোপ করছেন, কিন্তু তার যে দোষ নেই সে তো অনেকবার জিজ্ঞেস করেছে, হাসপাতালে নিয়ে যেতে চেয়েছে, সুমেহরাই যায়নি। এ কথা সে কাউকেই বলতে পারল না। সেই দিনই সুমেহরাকে হাসপাতালে ভর্তি করা হয়। আত্মীয় স্বজন সবাই দেখতে আসেন। এক সময় বিকেল হয়, তারপর সন্ধ্যা। রাত নেমে এলে একে একে সবাই চলে যান। রয়ে যায় শুধু স্বামীর। একলা একটা মানুষ উদাসীন ভঙ্গিতে তাকিয়ে আছে, আর সুমেহরা বেঘোরে ঘুমোচ্ছে। দুদিন পরের কথা। টেস্ট করা, রক্ত জোগাড় করা, ওষুধ নিয়ে আসা, এসব করতে করতে স্বামীর হাঁপিয়ে উঠেছে। শরীর যে আর সয় না। এ পর্যন্ত 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, এখন আর 1 ব্যাগ চলছে। ডাক্তার বলেছেন সুমেহরার থ্যালাসিয়া হয়েছে। এক্ষেত্রে রোগী রক্ত শূন্যতায় ভোগে, হিমোগ্লোবিন কমে যায়। এর বেশি কিছু বলেননি। স্বামীর জিজ্ঞেস করেছে বিপদের আশঙ্কা নেই তো? ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বলেছেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলার হাতে। সুমেহরা চোখ খুলে দেখল স্বামীর তার পাশে বসে আছে। সুমেহরার হাত দুহাত দিয়ে স্বামীর মুখের কাছে ধরে রেখেছে। চোখের কোণে 1 ফোঁটা জল। সুমেহরা ধীর স্বরে বলল, কি হয়েছে আপনার? স্বামী ইতস্তত করে উঠে দাঁড়ালো, বলল, কিছু না তো, কিছু না। কয়টা বাজে? স্বামীর ঘড়িতে চোখ রাখলো, 10টা 21। রাত? সমীর মাথা নিচু করে আসামির মতো বলল, সুমেহরা, জি, আমি তোমাকে ঠকিয়েছি। সুমেহরা উঠে বসতে চাইল। স্বামীর তাকে সাহায্য করলো। পিঠের কাছে বালিশ ঠেকিয়ে বলল, কিভাবে ঠকিয়েছি জানতে চাইবে না? কিভাবে? আমি বিবাহিত। সুমেহরা বলল, সে তো আমিও জানি, আপনি আমাকে বিয়ে করেছেন। না, তুমি কিছুই জানো না, বলে চুপ করে গেল স্বামীর। কি হয়েছে বলুন তো আপনার? তুমি আমার দ্বিতীয় স্ত্রী। সুমেহরার গা শীতল হয়ে এলো। তাহলে আপনার প্রথম স্ত্রী কে? মুনতাহা? ওপাশের বিল্ডিং এর মেয়েটা? তাহলে আমাকে বিয়ে করলেন কেন? স্বামীর কথার জবাব না দিয়ে বলল, কিন্তু তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। সুমেহরা ধীর গলায় বলল, ডিভোর্স? কি কারণে ডিভোর্স হয়েছে? জানি না, মুনতাহা নিজের থেকে আমাকে ছেড়ে চলে গেছে। আমার বড় দুর্বলতা কি জানো? আমি সহজে কারো সাথে মিশতে পারি না। মুনতাহার বেলাও তাই হয়েছিল। বিয়ের 3 মাসের মাথায় সে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এই সামান্য কারণে ডিভোর্স? সুমেহরা বলল। স্বামীর খাপ করে সুমেহরার হাত ধরে বলল, কিন্তু এখন আমি মিশতে শিখে গেছি।
এখন আমি একজনকে ভীষণ ভালোবাসি, ভীষণ। সুমেরা শক্ত হয়ে বলল, কে সে? স্বামীর অসহায়ের মতো বলল, তুমি। বিশ্বাস করো, বিদেশ থেকে ফিরে আসার আগে শেষ কয়েকটা দিন তোমাকে খুব মিস করেছি। সবসময় তোমার কথা মনে পড়তো, কিন্তু দেশে ফিরে মায়াটা আরো বেড়ে গেল। আমার জীবনে এত পরিবর্তন, এত ভালো লাগা, বিশ্বাস করো। সুমেরা মুখ ফিরিয়ে বলল, এগুলো আগেও বলতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু বলিনি। আজ যখন তুমি অসুস্থ, কেন জানি মনে হচ্ছে তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। কেন এমন হচ্ছে বলো তো? সুমেরা, তুমি কি আমার উপর রেগে আছো? সুমেরা হেসে ফেলল। আমি রাখবো আপনার উপর? 3 মাস পর। স্বামীর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। সুমেরা তার সামনে গিয়ে দাঁড়ালো, হাত টেনে তার পেটের কাছে হাত রেখে বলল, নতুন মেহমান আসছে। স্বামীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, কে, তোমার মা? সুমেরা ইতস্তত করে বলল, মা আমার পেটে আসবেন কিভাবে? আমি বলেছি নতুন মেহমান। স্বামীর কৌতূহলী ভঙ্গিতে বলল, তাহলে কে আসছেন, তোমার বাবা? সুমেরা স্বামীর হাত ছেড়ে দিয়ে মুখ ভার করে শোবার ঘরে চলে এলো। স্বামীর দ্রুত এসে তার হাত টেনে ধরে বলল, বোকা মেয়ে, রাগ করেছে। আমি তো এমনি এমনি বলেছি, তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? কি বোঝেন আপনি? সেটা তুমি না জানলেও চলবে। তবে শোনো, এই মুহূর্তে একটা কথা বলি। কি কথা? একবার আমার 3টি দুর্বলতার কথা বলেছিলাম, মনে আছে? সুমেরা বলল, আপনি এমন কেন? কেমন? এই যে একদম আমার মনের মতো। বলেই স্বামীর বুকে মাথা লুকিয়ে রাখলো।